সাকিব লিটনকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা এবং লিটনকে বাদ দেওয়ার পরপরই রেকর্ড সেঞ্চুরি দিয়ে বিপিএল এ ফর্মে ফিরেছে লিটন দাস। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখন নির্বাচকরা একটু চিন্তিত লিটন দাসকে বাদ দেওয়া কি ঠিক হলো। বাংলাদেশের আসন্ন যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। কেমন হয়েছে দলটা, দলের শক্তিশালী জায়গা কোনটা, দুর্বল পয়েন্ট, সবকিছু নিয়ে আলোচনা করবো আজকে আমাদের এই ভিডিওতে। সবার প্রথমে যদি আমরা টপ অর্ডার নিয়ে আলোচনা করি, লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তবে লিটন দাসকে নেওয়া হলেও যে সমালোচনা হতো এটা মোটামুটি পরিষ্কার। তার কারণ লিটন দাসকে কিন্তু খুব যৌক্তিক কারণেই বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন লিটন দাস অফ ফর্মে ছিল, সেটা জাতীয় দল বলেন, ঘরোয়া লীগ বলেন, ইনফ্যাক্ট বাজে ফর্মের কারণে ঢাকার দলেও কিন্তু জায়গা হয়নি লিটন দাসের। ঠিক তখনই মোটামুটি আশ করা যাচ্ছিল হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারাতে যাচ্ছে লিটন দাস। তবে লিটন দাসের বিকল্প কে হবে? বাংলাদেশ সবসময় টপ অর্ডার নিয়ে চিন্তিত থাকে, ধারাবাহিক অফ ফর্মের কারণে লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে, খুব ভালো কথা। তবে লিটন দাসের বিকল্প কে হবে এটা নিয়ে যদি কথাবার্তা বলা হয়, হ্যাঁ আমরা জানি সৌম্য সরকারকে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সৌম্য সরকারের যে টি-20 ইনিংসটা, এটা হয়তোবা বাধ্য করেছে নির্বাচককে ভাবাতে যে সৌম্য সরকার হয়তোবা ভালো একটা অপশন হতে পারে। সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটা টি-20 ইনিংস মোটামুটি ভালো খেলেছে। লাস্ট টি-20তে তিনি তো ইনজুরিতে পড়ে যায়। তো সব মিলে সৌম্য সরকার, হ্যাঁ ঠিক আছে, সৌম্য সরকারকে দলে নেওয়া হয়েছে। এবং তানজিদ হাসান তামিমও মোটামুটি ধারাবাহিকভাবে পারফর্ম করছে। এবং তানজিদ হাসান তামিম কিন্তু লাস্ট যে বিপিএলটা হয় লিটন দাসের সাথে রেকর্ড পার্টনারশিপে তানজিদ হাসান তামিমও কিন্তু 100 করে, সেঞ্চুরি করে। সুতরাং তানজিদ হাসান তামিমকে নিয়েও হয়তোবা খুব একটা প্রশ্ন উঠবে না। তবে লিটন দাসের বিকল্পটা কি? কারণ আমরা জানি এক্সট্রা একটা অপশন তো রাখা লাগবে। এখন সেই অপশনটা কি হবে? হ্যাঁ, অপশনটা হতে পারতো এনামুল হক বিজয়, তামিম ইকবল অথবা পারভেজ হাসান ইমন। তামিম ইকবল তো আগে থেকেই বাদ, তার কারণটা হচ্ছে তামিম ইকবল অলরেডি কিন্তু অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে। তবে পারভেজ হোসেন ইমনটা কোন যুক্তিতে জাতীয় দলে আবার চান্স পেল, এটা নিয়ে হয়তো বা অনেক ভক্তরা মনোক্ষুণ্ণ হতে পারে। তার কারণটা একটু বলি। পারভেজ হোসেন ইমনের কথা যদি বলি, পারভেজ হোসেন ইমন ঘরোয়া লিগে বেশ ভালো পারফর্ম করে টি-20তে জায়গা করে নেয়। তবে টি-20তে জায়গা করে নিলেও তিনি কিন্তু পারফর্ম করতে পারেনি এবং তিনি মোটামুটি বলা চলে একদম টোটালি ফ্লপ বলা চলে। তিনি টি-20তে তার এভারেজ যদি দেখা হয় মাত্র 12-র কাছাকাছি হবে এবং স্ট্রাইক রেটও 100-র নিচে। তার মানে একটা জিনিস পরিষ্কার যে তিনি সাদা বলে ক্রিকেটে যে খুব ভালো পারফর্ম করেছে জাতীয় দলে, এই জন্য আবার ওডিআইতেও চান্স পেয়েছে এমন কিন্তু না। তার ওডিআইতে কিন্তু ডেবিউ হয়নি এখনো পর্যন্ত। আমরা যদি 2023 সালের কথা একটু রিমাইন্ড করি, 2023 ওয়ার্ল্ড কাপের কথা কি মনে আছে? 2023 ওয়ার্ল্ড কাপে তামিম ইকবলকে বাদ দেওয়া হলো এবং তামিম ইকবল যখন বাদ চলে যায় তখন তানজিদ হাসান তামিমকে তার রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হলো। খুবই একজন ক্রিকেটার, তার ইন্টারন্যাশনাল কোনো অভিজ্ঞতা নেই, তাকে নেওয়া হলো এবং তিনি রীতিমতো ওয়ার্ল্ড কাপে টোটাল সিরিজ জুড়ে কিন্তু হাবুডুবু খেলা। একইভাবে পারভেজ হোসেন ইমনকে নেওয়া হলো। এখন পারভেজ হোসেন ইমন এটা হয়তো বা শিওর না যে তিনি প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে কি পারবে না। তার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র 3টা ম্যাচ খেলার সুযোগ আছে। যদি আমরা গ্রুপ পর্বে যদি চিন্তা করি, প্রথমে ইন্ডিয়ার সাথে খেলা, তারপরে নিউজিল্যান্ড এবং তারপরে হচ্ছে পাকিস্তানের সাথে খেলা। প্রথমে 20 তারিখে দুবাইয়ে খেলা হবে এবং পরের 2টা ম্যাচ রাওয়ালপিন্ডিতে খেলা হবে। এবং পাকিস্তানের যে 2টা ম্যাচ খেলা হবে 24 তারিখ এবং 27 তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে খেলা হবে। তবে এই জায়গাটাতে অভিজ্ঞতার বিচারে কি লিটন দাস একটু এগিয়ে ছিল কিনা? তার কারণ আমরা রাওয়ালপিন্ডির সেই টেস্টের কথা হয়তো বা সবাই ভুলে যাব না। রাওয়ালপিন্ডিতে টেস্টে লিটন দাসের যেই রেকর্ডটা এবং সবকিছু মিলে লিটন দাসের অভিজ্ঞতা হয়তো বা একটু কাজে লাগলেও লাগতে পারতো। তবে নির্বাচকদের কাছে ব্যাখ্যাটা মোটামুটি পরিষ্কার যে লিটন দাস তার যে অধারাবাহিকতা সেটার কারণে লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে। যে রাওয়ালপিন্ডির যে 2টা ম্যাচ, এই 2টা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের কাছে, কারণ এই 2টা ম্যাচ কিন্তু অনেক কিছু নির্ধারণ করে দিতে পারে। এবং এই রাওয়ালপিন্ডিতে কিন্তু মোটামুটি বলা চলে যে ব্যাটিং উইকেট ফ্রেন্ডলি হয়। তো সেই ক্ষেত্রে সৌম্য সরকার, হ্যাঁ ঠিক আছে, অটোমেটিক চয়েস হতে পারে এই টপ 11-এ যদি আমরা চিন্তা করি। তবে সৌম্য সরকারের যে সঙ্গী, আমরা যদি তানজিদ হাসান তামিমের কথাই চিন্তা করি, তানজিদ হাসান তামিম যদি ইনজুরিতে পড়ে যায় সেই ক্ষেত্রে হয়তো বা তাহলে আমরা পারভেজ হোসেন ইমনকে দেখতে পাবো। এবং পারভেজ হোসেন ইমনের কিন্তু সেই এক্স ফ্যাক্টরটা নির্বাচকরা চিন্তা করেছে যে দ্রুত রান করার যে অ্যাবিলিটি পাওয়ার প্লেতে, সেই ব্যাপারটা চিন্তা করে পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে। এরপরে আমরা যদি সাকিব আল হাসানকে বাদ দেওয়ার প্রসঙ্গ আনি, আমরা সবাই জানি সাকিব আল হাসানকে কেন বাদ দেওয়া হয়েছে। এখন যদি প্রধান ইস্যুটা বলা হয়, নির্বাচকের থেকে অলরেডি পরিষ্কার করা হয়েছে
যে তাকে আমরা শুধু ব্যাটসম্যান হিসেবে আসলে গণ্য করতে পারছি না। সাকিব আল হাসানকে কিন্তু বোলিং এ 1 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি থেকে, তার কারণটা আমরা জানি বোলিং অ্যাকশনের কারণে। এবং সবকিছু মিলে যে সাকিব আল হাসান দলে জায়গা করতে পারবে না এটাও মোটামুটি আসলে নিশ্চিত ছিল। অনেকে ভাবতে পারে যে না, সাকিব আল হাসান কেন জায়গা করতে পারলো না। দেখেন, প্রথম কথা হচ্ছে সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একজন প্লেয়ার যখন হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে পড়ে যে তিনি শুধুমাত্র ব্যাটিংই করতে পারবে, বোলিং করতে পারবে না, তা আবার অনেক দিন জাতীয় দলের বাইরে, এমন একজন প্লেয়ারকে বিবেচনা করা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, তবে সাকিব আল হাসান থাকলে হয়তোবা অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ আরো একটু এগিয়ে থাকতে পারতো। তবে একটা জিনিস যদি আমরা চিন্তা করি, সাকিব আল হাসানকে যদি দলে রাখা হতো তাহলে কাকে বাদ দিতে হতো? দেখেন, সাকিব আল হাসান কোথায় খেলে? মিডিল অর্ডারে বা ওয়ান ডাউনে। এখন ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত খেলতেই হবে, নাজমুল হোসেন শান্ত দলের ক্যাপ্টেন। এখন নাজমুল হোসেন শান্ত যদি ওয়ান ডাউনে খেলে, নাম্বার 4 পজিশনে কে খেলবে? হয় তৌহিদ হৃদয় অথবা মেহেদী হাসান মিরাজকে দিয়ে কিন্তু লাস্ট কয়েকটা সিরিজ কিন্তু ট্রাই করানো হয়েছে, এবং মেহেদী হাসান মিরাজ কিন্তু নাম্বার 4 পজিশনে কিন্তু মোটামুটি ভালোই পারফর্ম করেছে। সেই ক্ষেত্রে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তোবা মেহেদী হাসান মিরাজকেই নাম্বার 4 পজিশনটাতে খেলানো হবে। এবং নাম্বার 4 পজিশন বলেন বা তৌহিদ হৃদয়কেও বাদ দেওয়ার খুব একটা সুযোগ নেই অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। এবং মুশফিকুর রহিমকে যদি আমরা বলি, মুশফিকুর রহিমকেও হয়তোবা তারা চেষ্টা করবে 6 নম্বরে খেলানোর বা 5 নম্বরে খেলানোর। যদি সাকিব আল হাসানকে নিতেই হয় সেই ক্ষেত্রে কিন্তু একজনকে বাদ দিতে হবে। সেটা কি জাকির হোসেন অনেক? না, জাকিরের কথা যদি বলি, জাকির কিন্তু জাকিরের কথা আমরা সবাই জানি। লাস্ট বেশ কয়েকটা সিরিজের কথা যদি বলি, সেটা টেস্ট হোক, ওডিআই হোক, টি20 হোক, যেভাবে জাকির পারফর্ম করেছে এটা একদমই মোটামুটি নিশ্চিত ছিল যে জাকির ফিনিশিং রোলে তার জায়গাটা একদম মোটামুটি ভাবে নিশ্চিত। এবং মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু বেশ কয়েকটা ম্যাচ ধরে বেশ ভালোই পারফর্ম করেছে। সেক্ষেত্রে সবকিছু মিলে মোটামুটি নিশ্চিত ছিল যে এই জায়গাগুলো মোটামুটি এই প্লেয়ারদের জন্য ফিক্সড। এরপরে যদি আমরা বোলিং এর অপশনে যদি আসি, বোলিং এ সবচাইতে বড় ধাক্কা হচ্ছে শরীফুল। শরীফুল কি আসলেই বড় ধাক্কা? প্রথম কথা, হয়তোবা নেই। শরীফুল কিন্তু 2023 সাল থেকে শুরু করে তার যে পারফরমেন্সটা ছিল এটা একদম টপ ক্লাস, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। শরীফুল বাংলাদেশের অন্যতম সেরা বোলার হিসেবে 2023-24 সাল মোটামুটি ভালো পারফর্ম করেছে। তবে লাস্টে আমরা যদি বলি, শরীফুল ইনজুরিতে পড়ে যায় এবং তারপরে শরীফুল যখন ব্যাক করে জাতীয় দলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, এবং বিপিএলও যে তিনি নিজেকে খুব ভালোভাবে মেলে ধরতে পেরেছে সেটাও না। সবকিছু মিলে শরীফুলকে বিবেচনা করা হয়নি, তার কারণ 4টা ফাস্ট বোলার দরকার ছিল। সেই জায়গাটাতে নাহিদ রানাকে ইনক্লুড করা হয়েছে। আমরা সবাই জানি নাহিদ রানা এবারে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জন্য একটা এক্স ফ্যাক্টর হতে পারে, কারণ রাওয়ালপিন্ডির যে পিচ, সেই পিচে ফাস্ট বোলাররা দুর্দান্ত একটা ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে তাসকিনের সঙ্গী যদি নাহিদ রানা হয়, এবং মুস্তাফিজ অবশ্যই অভিজ্ঞতার বিচারে মুস্তাফিজকে রাখতেই হবে, সেটা তো মোটামুটি নিশ্চিত। এবং বাদ ছিল হচ্ছে সাকিব। এখন সাকিবের কথা যদি বলি, তানজিদ হাসান সাকিবের কথা যদি বলি, সাকিবকে আসলে দলে ইনক্লুড করা হবেই বা না কেন? তার কারণ হচ্ছে সাকিব যেভাবে অ্যাগ্রেশন দেখিয়ে যেভাবে তিনি পারফর্ম করতে পারে, এবং যেভাবে তিনি নতুন বলে যেভাবে তিনি মোটামুটি ভাবে ব্রেক থ্রু দিতে পারে, সেই ক্ষেত্রে সাকিব যে শরীফুলের থেকে একটু এগিয়ে ছিল এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বিবেচনায়, সেটা মোটামুটি নিশ্চিত ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে একজনকে মিস করব, সেটা হচ্ছে হাসান মাহমুদ। হাসান মাহমুদকে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তার কারণটা হচ্ছে, আপনি যদি ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট থেকে শুরু করে আপনি যদি লাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই টি20 ম্যাচটাও চিন্তা করেন, হাসান মাহমুদ একদম লাস্ট ওভারে যেভাবে ম্যাচটা জেতালো, হাসান মাহমুদের মধ্যেও কিন্তু ওই এক্স ফ্যাক্টরটা আছে। তিনি কিন্তু স্লো বল করতে পারে, ইয়র্কার, মোটামুটি ভ্যারিয়েশন দিয়ে কিন্তু বল করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ডেথ ওভারে কিন্তু হাসান মাহমুদ কিন্তু খুব পারফেক্ট একটা অপশন হতে পারতো। তবে যেহেতু আসলে 4জন বলারের বেশি আসলে নির্বাচকরা ভাবছিল না ফাস্ট বলার হিসাবে, আমাদের হাতে মাত্র 3টা ম্যাচ। এখন 3টা ম্যাচে অবশ্যই আপনি চাইলেও কিন্তু অনেককে পরীক্ষা করতে পারবেন না, এই জায়গার কিন্তু ভুলের সুযোগ নাই। এমন না যে আপনি 2-3টা ম্যাচ খারাপ খেললেন, পরের ম্যাচগুলোতে আপনি কামব্যাক করবেন, এখানে একদমই ভুলের সুযোগ নাই। নাসুম আহমেদকে নেওয়া হয়েছে এক্সট্রা স্পিনার হিসেবে, এবং আমরা জানি মেহেদী হাসান মিরাজ একদম অটোমেটিক চয়েস, এবং সাকিব আল হাসানের রোলটাই এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজকে পালন করতে হবে অলরাউন্ডার হিসেবে। এবং রিশাদ হোসেনের কথা যদি বলি, রিশাদ হোসেনের মোটামুটি ফিক্সডই ছিল বলা চলে সাদা বলে ক্রিকেটে, তার কারণ রিশাদ হোসেনের কিন্তু ব্যাটিং অ্যাবিলিটিটা আছে, এবং অ্যাজ এ লেগ স্পিনার তিনি একটু এগিয়ে ছিল। এবং নাসুম আহমেদ, সাকিব আল হাসান যেখানে নাই সেখানে একজন লেফট আর্ম স্পিনার অবশ্যই দরকার ছিল, সেই ক্ষেত্রে নাসুম আহমেদ দলে জায়গা করে নিয়েছে। সবকিছু মিলে বাংলাদেশ সুযোগ পাচ্ছে মাত্র 3টা ম্যাচ।
3টা ম্যাচে যদি আমরা বলি, সবার প্রথম ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে খেলা 20 তারিখে, 20 ফেব্রুয়ারি দুবাইতে। এই ম্যাচের পরে বাংলাদেশ আরো 2টা ম্যাচ পাবে, রাওয়ালপিন্ডিতে, একটা 24 তারিখ এবং আরেকটা সম্ভবত 27 তারিখে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে। এই জায়গাটাতে বাংলাদেশে কিন্তু বড় পরীক্ষা দিতে হবে। তো সবকিছু মিলে কি মনে হয়, লিটন দাসের এই যে ঝলকটা, হঠাৎ করে লিটন দাসকে বাদ দেওয়া হলো এবং লিটন দাস কামব্যাক করলো বিপিএল এ আবার একদম সেঞ্চুরি, রেকর্ড সেঞ্চুরি নিয়ে, কিন্তু নির্বাচকদের কাছে কি আসলে কিছু করার আছে কিনা? হ্যাঁ, এখনো কিন্তু নির্বাচকদের কাছে কিন্তু সেই অপশনটা আছে, এখনো কিন্তু তারা চাইলেই স্কোয়াডে কিন্তু পরিবর্তন আনতে পারে। সেই জায়গায় হয়তোবা পারভেজ হোসেন ইমনের পরিবর্তে হয়তোবা লিটন দাসকে ইনক্লুড করা হলেও হতে পারে। সেটা অবশ্যই কি যৌক্তিক কোনো সিদ্ধান্ত হবে কিনা সেটাও হয়তোবা নির্বাচকদের ভাবতে হবে। তবে দলের সাথে, দেশের সাথে সেই জিনিসটা চাইলে করতে পারে নির্বাচকরা। তবে দেখার বিষয় এখন টিম ম্যানেজমেন্ট থেকে আসলে কি চিন্তা ভাবনা করে। তো আপনাদের কাছে কি মনে হয়, লিটন দাসের যে এই কামব্যাকের কারণে দলে সরাসরি ইনক্লুড হতে পারে কিনা? অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লিক ভ্যালির সাথে থাকার জন্য।